মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে নতুন অর্থবছরের মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ। সুদ হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। কারফিউ প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন। শহরে খুলেছে দোকানপাট। 8 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 321 জন। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা। খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনী নোয়াখালীতে কর্মসূচি আজ। জুলাই আন্দোলনের 1 বছর পরও মানিকগঞ্জে স্বীকৃতির গেজেট নিয়ে বিতর্ক। গণহত্যার দ্রুত বিচার চান শহীদ ও আহতদের পরিবার। উদ্বোধনের অপেক্ষায় গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু। যাতায়াতে নতুন দিগন্ত। ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 135 কিলোমিটার। কুষ্টিয়ায় 500 মিটার সেতুর সংস্কারে 65 লাখ টাকা ব্যয়। 2 সপ্তাহেই পিচ উঠে খানাখন্দ। কর্মকর্তা ঠিকাদারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করছে ইরান। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরতে রাজি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে এবারের মূল চ্যালেঞ্জ। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান বাড়বে না এখানে, তাই সংকোচনমূলক ধারা থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি প্রণয়ন করতে হবে। এজন্য মুদ্রানীতিতে নীতি সুদ হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে। অর্থনীতিতে বড় মাথা ব্যথার কারণ মূল্যস্ফীতি। এর ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। যদিও নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি খানিকটা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে বাংলাদেশ ব্যাংক। 1 বছরের ব্যবধানে 2 অঙ্কের ঘর থেকে নেমে এসেছে 8.5% ঘরে। মূল্যস্ফীতি কমলেও নীতি সুদ হার বৃদ্ধির প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.5%-এর নিচে, যা লক্ষ্যমাত্রা থেকে অন্তত 2.5% কম। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নমনীয় মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। অর্থনীতি এটা চাচ্ছে যে আমার নীতি সুধার কমে যাক, কারণ নীতি সুধার কমে গেলে আপনার মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি সহ সংশ্লিষ্ট সব নীতির মধ্যে সমন্বয় ঘটাতে হবে। প্রত্যেকটা অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে পলিসিগুলো সমন্বয় থাকতে হবে, যে পলিসিগুলোর ভিতরে সেটা হচ্ছে রাজস্ব নীতি, বাজার নীতি, মুদ্রানীতি এবং দ্রব্যের চাহিদা এবং যোগান। আর আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবমুখী মুদ্রানীতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। কারফিউ ও 144 ধারার ধকল কাটিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। শহরে খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। জীবিকার খোঁজে বেরিয়েছেন মানুষ। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে মানুষের উপস্থিতি। তারপরেও শহর ও গ্রামের মানুষের মধ্যে রয়ে গেছে গ্রেপ্তার আতঙ্ক। 16 জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার পর কয়েক দফা জারি করা 144 ধারাও কারফিউ তুলে নেওয়া হয়েছে রবিবার রাত 8টায়। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোতে এ পর্যন্ত মামলা হয়েছে 8টি। এসব মামলায় আসামির সংখ্যা 8408 জন। গ্রেপ্তার করা হয়েছে 321 জনকে। দর্শক, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, শহরে এখন কি পরিস্থিতি দেখছেন আর গণগ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? ইশিকা, আপনি জানেন যে গোপালগঞ্জে গত 16 তারিখে ঘটে যাওয়া এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, এই সহিংসতায় এখন পর্যন্ত 8টি মামলা দায়ের হয়েছে। 4টি মামলা সহিংসতার ঘটনায় এবং 4টি যে 4 জন গোপালগঞ্জে ঘটনার দিন মারা গিয়েছেন, এই 4 জনের পক্ষে বাদী হয়ে গোপালগঞ্জ পুলিশ মামলা দায়ের করেছেন। এই 4টি মামলা রয়েছে, এই 4টি মামলার মধ্যে একটি রয়েছে বিশেষ ক্ষমতা আইনে এবং বাকি 3টি রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। এই মোট 8টি মামলার ভিতরে যে সহিংসতার যে 4টি মামলা রয়েছে তাতে 3008 জনকে আসামি করা হয়েছে এবং
যে হত্যা মামলা 4টি রয়েছে তাতে 5,400 জনকে আসামি করা হয়েছে, মোট 8,408 জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গোপালগঞ্জে এ ঘটনায় গ্রেপ্তার রয়েছে 321 জন। একটু যদি গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বলি, যে 5 দিন পর, দীর্ঘ 5 দিন পরে আজ সকাল থেকেই শুরু করেছে দোকানপাট খোলা। তবে দোকানদারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ক্রেতা সমাগম কম অনেকটাই, কারণ অনেকের গ্রেপ্তার আতঙ্ক আর বিরাজ করছে প্রত্যেকে সাধারণ মানুষের মনে। এ কারণেই মূলত আসলে ক্রেতা উপস্থিতি অনেকটাই কম দেখা যাচ্ছে। তবে এই ঘটনার পরে, এই ঘটনায় এখন পর্যন্ত গত রাত থেকে এ পর্যন্ত যে কতজনকে আটক করা হয়েছে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। যদি প্রশাসনের পক্ষ থেকে জানায় তখন আমরা দর্শকদের জানিয়ে দিব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবেরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সোমবার সকালে চট্টগ্রামের পেকুয়ায় ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে জুলাই পদযাত্রার কর্মসূচি শেষ হয়। এরপর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। সেখানে সকাল 11টায় পদযাত্রা শুরু হবে। খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর, আদালত প্রাঙ্গণ পর্যন্ত এবং পুনরায় আদালত প্রাঙ্গণ থেকে খাগড়াছড়ি সদর বাজার প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর সংলগ্ন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে পথসভা। সভা শেষে ফেনীর পদযাত্রায় যোগদানের জন্য রওনা দেবেন এনসিপি নেতাকর্মীরা। দর্শক, এনসিপির পদযাত্রার খবর জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এনসিপির আজ কি কর্মসূচি রয়েছে? আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিটাগং জেলার হোটেল সৈকতের ঠিক সামনে, যেখানে অবস্থান করছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং এখন এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি, কেননা তাদের গাড়ি বহর যখন বের হবে তাদের সাথে তখনই আমরা চলাচল শুরু করব। আজকে দেশ জুড়ে জুলাই পদযাত্রার 21তম দিনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পদযাত্রা করতে প্রথমে যাবেন খাগড়াছড়িতে, এবং খাগড়াছড়ি থেকে এরপর তারা ওখানে পদযাত্রা করে পথসভা করে তারপর তারা যাবেন ফেনী জেলায়, এবং ফেনী জেলাতে পদযাত্রা বা পথসভা শেষ করে এরপর তারা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। এবং আজ রাতে তারা নোয়াখালীতে অবস্থান করবেন এবং আগামীকাল সকালে তারা নোয়াখালীতে পদযাত্রা করে পথসভা করবেন। আপনি জানেন যে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে আজ সকালে সেখানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং আমরা দেখেছি গতকালকে তারা চট্টগ্রামে যখন পদযাত্রা করে পথসভা শেষ করে এরপর তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে এনসিপির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এই সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তবে জড়িত থাকা আরও 4 জন পালিয়ে গেছেন। এইচ হিমেলের রিপোর্ট। স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে এক মেয়েকে নিয়ে জীবনযাপন করছিলেন এই নারী। 3 মাস ধরে বসবাস করছেন রাজধানী ডিওএইচএস এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডি একটি হাসপাতালে থাকার সময় রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে জোর করে তার বাসায় ঢুকেন কয়েকজন ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে ও গৃহকর্মী। আমার কাজের মেয়েটা গেট খোলার পরে ওরা মানে গেট খুলে একটু খালি ও দেখতে গেছে জাস্ট যে কে আসছে, তো ওরা ধাক্কা দিয়ে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক। লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন অভিযুক্ত 4 জন।
মিরপুর জোনের এডিসি জানান, গ্রেপ্তারকৃত 4 জনের মধ্যে 2 জন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য। আটক ব্যক্তিদের কাছ থেকে 5টি মুঠোফোন, স্বর্ণ অলংকার, ল্যাপটপ, কিছু প্রসাধনী সামগ্রী ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে সেই বাসায় গিয়ে তারা সেই ধরনের যে পরিমাণে মাদক বা অর্থ সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল, সে বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকা আরো 4 জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে ও থানায় মামলার প্রক্রিয়াধীন। হিমেল, দেশ টিভি, ঢাকা। সকাল উদ্বোধনের অপেক্ষায় গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু। 2014 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ 1 যুগ পর আনুষ্ঠানিকভাবে এটি চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী 2 আগস্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি দেশে প্রথমবারের মতো 32টি স্প্যানের প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করেছে। এটি চালু হলে সারা দেশের সাথে 2 জেলার মানুষের যাতায়াতে ও জীবনযাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিতলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত বহুল আলোচিত তিস্তা সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। চলছে বৈদ্যুতিক লাইন সংযোগ সহ শেষ মুহূর্তের কাজ। 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি দেশের ইতিহাসের এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রথম দীর্ঘতম সেতু। প্রায় 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটির মূল সেতুর 32টি স্পাইনই ইতিমধ্যে বসানো হয়েছে। দূর থেকে সকল অবকাঠামোই দৃশ্যমান হচ্ছে। এখন চলছে ধোয়া মোছার কাজ। সেতুটি চালু হলে গাইবান্ধা কুড়িগ্রামের মানুষের দীর্ঘযুগের ভোগান্তির অবসান ঘটবে। যাতায়াত ব্যবস্থা তৈরি হবে এক নয়া দিগন্ত। কুড়িগ্রামের চিতলমারি, নাগেশ্বরী, উলিপুর ও ভুরুঙ্গামারি সহ আশেপাশের অঞ্চল থেকে সড়কপথে রাজধানী ঢাকার দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। সেতুর 2 পাশে প্রায় 3.5 কিলোমিটার নদী শাসন সড়ক এবং 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে, যা এদিকে নদী ভাঙন রোধ করবে, অন্যদিকে কর্মসংস্থান ও আর্থিক সম্ভাবনা নতুন দ্বার খুলবে। আমরা দোকানপাট করি, আমাদেরও উন্নত হবে। ওই পারের এবং এই পারের উভয় পারের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। নিঃসন্দেহে মানুষের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেতুটি নির্মাণের ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন, রাজধানীতে চলাচল তথা যোগাযোগ ব্যবস্থায় এক অভূত পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন এলজিডির কর্মকর্তা। এই ব্রিজটি নির্মাণের ফলে প্রায় কুড়িগ্রাম ও গাইবান্ধা 20 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলে প্রান্তিক চাষি ওনাদের উৎপাদিত সবজি, অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে খুবই অতি তাড়াতাড়ি যে বৃষ্টির মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে। 2014 সালের 26 জানুয়ারি তিস্তা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলে নানা জটিলতা পেরিয়ে 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ। তিস্তা সেতু চালু হলে গাইবান্ধা, কুড়িগ্রামবাসী তথা উত্তরাঞ্চলের সাথে রাজধানী সহ সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা তথা জীবনযাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই আশা করছে এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটা বেড়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, ভোলার যে 250 হাজার জেনারেল হাসপাতালে আমি এখন রয়েছি, এখান থেকে যেমনটি জানতে পেরেছি যে এ পর্যন্ত কিন্তু 100 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে কিন্তু আমরা জেনেছি যে 110 জনের মধ্যে কিন্তু 100 জন সুস্থ হয়েছেন, কিন্তু এখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল মিলিয়ে এখনও 10 জন চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা জেনেছি যে হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি, বলা যায় যে এখনও
এখনো কিন্তু এই সংক্রমণ বেড়েই যাচ্ছে এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা হচ্ছে, একই সাথে আলাদা ডেঙ্গু ওয়ার্ডও খোলা হয়েছে। আমি ডেঙ্গু ওয়ার্ডে রয়েছি এবং হাসপাতালের আরমের সাথে কথা বলবো, জানতে চাইবো ডেঙ্গু রোগীদের তো চাপ বেড়েছে, তো আপনাদের সেবা কার্যক্রম কেমন হচ্ছে? ডেঙ্গু রোগীদের বিষয়ে আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা সার্বক্ষণিক সেবা দিচ্ছি এবং বর্তমানে যে কজন রোগী ভর্তি রয়েছেন তাদেরকে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সবাই আশঙ্কামুক্ত রয়েছে এবং সকল ধরনের ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষা আমাদের হাসপাতালে করানোর ব্যবস্থা রয়েছে। সার্বিক পরিস্থিতি কি আরো বাড়ার আশঙ্কা করছেন কি? আমরা এখন পর্যন্ত এরকম মহামারী আকারে উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা পাইনি। এখন পর্যন্ত যতটুকু আছে এটা আওতার মধ্যে রয়েছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ইশিকা, আসলে এই হাসপাতালগুলোতে কিন্তু সেবা কার্যক্রম কিন্তু চলছে পর্যাপ্ত, এমনটি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে এবং একই সাথে তারা বলছিলেন যে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে করা হচ্ছে এবং একই সাথে ভোলাবাসীর দাবি যে আসলে যেহেতু এটি মশাবাহিত রোগ, তো সেই হিসেবে ভোলা যে পৌর এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যদি মশক নিধন অভিযান নিয়মিত করা হয় সেক্ষেত্রে কিছুটা হলেও এই ডেঙ্গুর নিয়ন্ত্রণ আনা সম্ভব, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো, তবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং বলা যায় এই মুহূর্তে যে ঘরে ঘরে একই সাথে শুধু ডেঙ্গু নয়, ঘরে ঘরে ভাইরাস জ্বরের যে সংক্রমণ সেটিও কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এই হাসপাতালে বলা যায় যে ডেঙ্গু, নিউমোনিয়া এবং অন্যান্য রোগ মিলে বলা যায় যে প্রায় 5 শতাধিক রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো এই যখন অবস্থা, এই অবস্থায় দ্বীপ জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় চিকিৎসক এবং নার্সের দাবি কিন্তু তুলেছেন ভোলার মানুষ। তো এ ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ অবস্থা। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু বিস্তার নিয়ে বিস্তারিত জানছিলাম ভোলা থেকে সহকর্মীর কাছে। জুলাই অভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান ছিল অবিস্মরণীয়। গুলির সামনে বুক পেতে শহীদ হয়েছিলেন অনেকে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার সড়ক মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তে লাল হয়েছিল। সেই আত্মত্যাগকে স্মরণ করে আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিবসটি পালিত হবে। যাত্রাবাড়ির ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে চলছে অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি। অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। বিকেল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দিবসটির কর্মসূচি, চলবে রাত 11টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের প্রামাণ্য গল্প। প্রদর্শিত হবে 2টি প্রামাণ্য তথ্যচিত্র, 36শে জুলাই ও সাদা জোব্বা লাল রক্ত। আরও থাকবে ড্রোন শো। মানিকগঞ্জে জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা। বিচার ও স্বীকৃতির গেজেট প্রকাশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ছাত্র জনতা হত্যার বিচার দ্রুত দেখতে চায় শহীদ ও আহতদের পরিবার। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 18 জুলাই মানিকগঞ্জের খালপাড় এলাকায় শান্তিপূর্ণ ছাত্র মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর 4 আগস্ট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রকাশ্যে ছাত্রলীগ যুবলীগের গুলিতে বহু শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হন। সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন সফল হলেও এখনও গ্রেপ্তার হয়নি হামলায় জড়িতরা। প্রায় 1000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়েছে হাতে গোনা কয়েকজন। আন্দোলনে আহতদের সরকারি গ্যাজেট প্রকাশ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। জেলা প্রশাসনের তথ্য মতে 125 জনের তালিকা থেকে গ্যাজেটভুক্ত করা হয়েছে 105 জনকে। প্রকৃত যোদ্ধারা ক্ষোভ জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা লড়েছেন তারা সুবিধা পাচ্ছে না, অথচ এই আন্দোলনে ছিল না এমন কিছু সুবিধাভোগী আন্দোলনের ফল ভোগ করছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত যেই নৃশংস যেই অত্যাচারটা করা হয়েছিল
তাদের যে জখম করা হয়েছিল সেই জুয়েলকে কিন্তু এখনো কিন্তু পুলিশ কিন্তু মানে আটক করতে পারেনি, সেটা আমাদের জন্য লজ্জার। ত্যাগের মাধ্যমে আমরা এই নতুন করে অভ্যুত্থানের পরে সুন্দরভাবে চলার একটা স্বাধীনতা পেয়েছি, অথচ তাদেরকে গ্যাজেটের মধ্যে আমরা তাদের নাম দেখতে পাই না। জেলা কমিটির তালিকার মধ্যেও তাদেরকে আমরা অন্তর্ভুক্ত এমন খুবই অল্প সংখ্যক লোকের নাম দেখছি। আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের নাম ঢুকেছে, আহতদের মধ্যে অনেকের নাম এই জায়গায় প্রবেশ হয় নাই। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে অস্ত্র উদ্ধার ও দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানায় পুলিশ। অস্ত্র ব্যবহার হয়েছে, আমরা শনাক্ত করেছি তারা ব্যবহার করেছে, কিন্তু আমরা এখন আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এবং চলমান রয়েছে। তৎকালীন সময় যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে উল্লেখযোগ্য আমরা অভিযুক্তদের আমরা গ্রেফতার করেছি। বাদ পড়া যোদ্ধাদের নাম যুক্ত করতে চেষ্টা চলছে জানিয়ে সার্ভার খুলে দিলেই সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে জানান জেলা প্রশাসক। যারা আহত হয়েছে তারা সার্ভার খুলে দিলে হয়তো সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে ওনারা এন্ট্রি হয়ে গেলে হয়তো গেজেটের সামনে আসবে। এগুলো নিয়ে আমরা কিন্তু রেগুলার চেষ্টা করতেছি। দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনা সহ প্রকৃত যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিতের দাবি আহত পরিবার এবং সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুর কয়েকটি খানাখন্দ ও পিলার সংস্কার বাবদ 65 লাখ টাকা ব্যয় দেখিয়েছে কুষ্টিয়ার সড়ক বিভাগ, যার কাজ শেষ করার 10 দিনের মধ্যেই পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের। সেতুটি ফিরেছে পূর্বের রূপে। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে সংস্কারের নামে লুটপাট হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু চলতি মাসের প্রথম সপ্তাহে 500 মিটার দৈর্ঘ্যের এ সেতুটির সংস্কার কাজ মাসুদ করিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেষ করে সড়ক বিভাগ। পিচ দিয়ে সংস্কার করা হয় সেতুটিতে সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত, তৈরি করা হয় ভেঙে যাওয়া সেতুর সাইডে থাকা কয়েকটি নিরাপত্তা পিলারও। যে কাজে সড়ক বিভাগ ব্যয় দেখিয়েছে 65 লক্ষ টাকা। তবে এ কাজ টেকেনি 10 দিনও। সেতুটি ফিরেছে খানাখন্দে ভরা পূর্বের রূপে। মানে রাস্তা 2 দিন করে, 2 দিন পরে আবার পেঁয়াজ মাটি যা তাই হয়ে যায়। রাস্তার ঢালাই ভেঙে যায়, ঢালাইটা ক্লিয়ার করে না। এটা 2 নম্বর যে কিভাবে যে টাকা দেয় আর কিভাবে নিয়ে যায় কেউ বলতেই পারে না। মানে যে কোনো যানবাহন চলাচলের জন্য খুবই ক্ষতি এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে মানুষের জীবনের মানে একটা হুমকির মুখীন হতে পারে। স্যাম্পল কাজ হয় যে ইটুটুক ভেঙে গেছে, তো ওইখানে একটু জোড়ায় তালে হয়। স্থানীয়দের দাবি, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে সংস্কারের নামে এ কাজে করা হয়েছে লুটপাট। নামমাত্র কাজ করে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। পকেট ভরেছে কর্মকর্তা ও ঠিকাদারদের, জানিয়ে ক্ষুব্ধ তারা। সড়ক বিভাগ যে রাস্তা করেছে সব ভাঙে চুরে উঠে চলে গেছে, তারা টাকা পয়সা মারিয়ে খেয়ে ফেলেছে। ধরেন আপনার কাছে আমি টাকা দিলাম, আপনি দিলেন এই ভাইয়ের কাছে, হে দিল আমার কাছে, মানে এই 3 জনের পেট না ভরা পর্যন্ত এই রাস্তার কাম হইব না। এদিকে এ কাজের দায়িত্বে থাকা সড়ক বিভাগের কর্মকর্তা লিটন আহমেদ সংস্কার কাজে ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়মের বিষয়টি মানতে নারাজ তিনি। দায় চাপাচ্ছেন ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর ঘাড়ে। যেহেতু বর্ষায় উঠে গেছে, ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে বিভিন্ন অংশে, সেগুলো সে আবার ঠিকঠাক করে দিবে। এখানে দুর্নীতির কোনো স্কোপ নাই আর সুযোগও নাই। তবে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম দেখাচ্ছেন বৃষ্টির অজুহাত। ছাপাই গাইছেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে। বৃষ্টিতে তো নষ্ট হতেই পারে, এটাও খুবই, এটা তার গাফিলতি বলা যাবে না, কিন্তু আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়েছে, এটা কিন্তু আর কোনো সরকারি খরচ দেবে না। প্রতি বছর সংস্কারের নামে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও সুফল পায় না জনসাধারণ। তাই এসব অনিয়ম ও লুটপাটের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।